আপু খুব খারাপ তাই না ফাহি? তাই তো তোমাকেও আমি রক্ষা করতে পারলাম না। আমাকে কখনো ক্ষমা করো না বোন। আ- আপু খুব খারাপ তাই না ফাহি? তাই তো তোমাকেও আমি রক্ষা করতে পারলাম না। আমাকে কখনো ক্ষমা করো না বোন। আমি যে তোমাদের ক্ষমার অযোগ্য। আমি আজ চলে যাচ্ছি, তোমাদের স্মৃতিগুলো সাথে করে নিয়ে যাচ্ছি। কথাগুলো বলেই শ্রাবু উঠে দাঁড়ায়, তারপর চোখ মুছে সেখান থেকে চলে যায়। শ্রাবু যেতেই রায়হান এসে জায়ানের কবরের সামনে রাহাতকে নিয়ে বসে। তোর পাপাইকে দোয়া করিস জায়ান। তোর পাপাইকে নিয়ে চলে যাচ্ছি দূর দেশে। আমি তোর পাপাইকে কখনো তোর কথা ভুলতে দিব না। প্রতিদিন তোর কথা মনে করাবো তোর পাপাইকে। তোর পবিত্র ফুল, তোর জানেমানকে আমি নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো জায়ান। আর একটা কথা। কথাটা বলেই রায়হান থামে, তারপর চোখ মুছে একটা নিঃশ্বাস ফেলে আবার বলে, আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি কখনো শত্রু ভাবিনি ভাই। তুই তো আমার খুব কাছের একজন ছিলি, আজও আছিস, আর সারা জীবন থাকবি। রায়হান আর কিছু না বলে জায়ানের কবরে হাত বুলিয়ে রাহাতের হাতগুলো ছুঁয়ে দেয়। তারপর সেও সেখান থেকে উঠে চলে যায়। তারপর গাড়িতে বসে শেষবারের মতো জায়ান আর ফারিহার কবরখানা দেখে নেয় শ্রাবু। সকালে যখন তারা বলে আজ তারা চলে যাবে, খানবাড়ির মানুষের কান্না শুরু হয়ে যায়। শ্রাবু মলিন হেসে সবাইকে বলে সে আজ থেকে 100 দিন পর আবার আসবে। রায়হান আর শ্রাবু সবাইকে বুঝিয়ে শুনিয়ে চলে আসে। হৃদয়ে তাদের সাথে যায়। রাজ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় আর ফেলে যায় দুজন ব্যর্থ প্রেমিক প্রেমিকাকে, যাদের একজন আরেকজনকে চাইলেও আর আরেকজন অন্যজনকে চাইল, কিন্তু দিন শেষে কেউ কাউকে পেল না। হারিয়ে গেল এক বুক শূন্যতা হাহাকার নিয়ে। পৃথিবীতে 100% থেকে 40% মানুষ পূর্ণতা পেলেও 60% মানুষ অপূর্ণ রয়ে যায়। ভালোবাসা সত্যি কি সুন্দর, নাকি আমরা ভালোবাসাকে সুন্দর বলি? যদি ভালোবাসা সুন্দর হয় তাহলে জায়ান কেন তার 20 বছরের ভালোবাসার পূর্ণতা পেল না? রাজের কেন 3 বছরের একতরফা ভালোবাসা পূর্ণতা পেয়েও পেল না? ফারিহা কেন 6 বছরের ভালোবাসার পূর্ণতা পেল না? এত অপূর্ণতার মাঝেও ভালোবাসা কিভাবে সুন্দর হয়? আজ 100 দিন পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখে শ্রাবু। রায়হান, রাহাত, শাম্মী আর রাজ, কারো মুখে আনন্দের রেশ নেই। তিনজনই থমথমে মুখে এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। শ্রাবু এয়ারপোর্ট থেকে বের হয়েই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। বন্ধ চোখের কার্নিশ দিয়ে 2 ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ে। এয়ারপোর্টে তাদের নিতে এসেছে সূর্য, বিথি, সাইফুল, রাফিদ, হৃদয়, সুবাইয়া। বড়রা আসতে চাইলেও তাদের নিয়ে আসেনি। 3টা গাড়ি নিয়ে এসেছে তারা। এয়ারপোর্ট থেকে বের হয়ে সবার সাথে কৌশল বিনিময় করে তারা 3 জন। এরপর একে একে সবাই গাড়িতে উঠে বসতেই শ্রাবু বলে ওঠে, আমি আগে জায়ান আর ফাহিয়ার কাছে যাব, তারপর বাড়ি যাব। তার কথায় কেউ আর কিছু বলল না। তাই সবাই শ্রাবুর সাথেই যায়। প্রায় 1 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে তারা এসে পৌঁছায় বনানীর কবরস্থানে। একে একে সবাই গাড়ি থেকে নামে। শ্রাবুর হাতে আজও লাল টকটকে গোলাপ। শ্রাবু সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা দাঁড়াও, আমি আসছি। সবাই তার কথার সম্মতি জানাতেই শ্রাবু মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে কবরস্থানে ঢুকে জায়ান আর ফারিহার কবরের মাঝামাঝি দাঁড়ায়। তারপর কিছুক্ষণ কবরগুলোর দিকে তাকিয়ে থাকে। কবরের মাটিগুলো দেখে মনে হচ্ছে এখনো তাজা মাটি, শুকিয়ে যাওয়ার রেশ মাত্রা দেখা যাচ্ছে না। শ্রাবু মৃদু হাসে, তারপর কবর জিয়ারত করে হাঁটু ভেঙে 2 কবরের মাঝে বসে। আর দূর থেকে সবাই তার দিকে তাকিয়ে থাকে। শ্রাবু কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে আলতো হাতে ভেজা চোখ মুছে মলিন হেসে প্রথমে ফারিহার কবরের দিকে তাকিয়ে বলে, আমি আগে জায়ান আর ফাহিয়ার কাছে যাব, তারপর বাড়ি যাব। তোমরা দাঁড়াও, আমি আসছি। ফাহি বোন আমার, তোমার আপু এসছে দেখো। আজ 100 দিন পর আবার এসছে তোমাদের কাছে। তোমার আপুটা ভালো নেই বোন, তোমার আপুটা তোমাদের ছাড়া ভালো নেই। তুমি আল্লাহর কাছে বিচার দিয়েছো তো বোন, যে আমার জন্যই তুমি আর জায়ান এপারে এক হতে পারোনি। আর তোমার এভাবে চলে যাওয়ার সম্পূর্ণ দোষটাই যে আমার। তুমি বলেছো তো ফাহি? শ্রাবু কথাগুলো বলে কিছুক্ষণ থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, জানো তো ফাহি,
আমি নামাজে বসে প্রতিটা দিন আল্লাহর কাছে আমার সর্বোচ্চ শাস্তির জন্য প্রার্থনা করি, কারণ আমি তো জানি তোমরা কখনোই আমার শাস্তি চাইবে না আল্লাহর কাছে। তাই নিজের শাস্তি নিজেই চাই আল্লাহর কাছে। কিন্তু দেখো না, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে না। আমার যে এই পৃথিবীর মুক্ত বাতাস দম বন্ধ লাগে, তা আমি কি করে বোঝাই আল্লাহ কেন আমাকে তার কাছে নিয়ে যাচ্ছে না? শ্রাবু কথাগুলো বলে থামে, তারপর চোখ ঘুরিয়ে আবার জায়ানের কবরের দিকে ঘুরে তাকায়। নির্বিকার দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে কবরের উপর নামের বোর্ডটার দিকে, যেখানে গুটি গুটি অক্ষরে লিখে রাখা আছে, মৃত জায়ান শিকদার, পিতা তুহিন শিকদার, জন্ম 25 ফেব্রুয়ারি 1996, মৃত্যু 16 সেপ্টেম্বর 2025, স্থান ঢাকা বনানী কবরস্থান। শ্রাবণ নামের বোর্ড থেকে চোখ নামিয়ে সন্তপনে চোখ মুছে নেয়, তারপর আবার জায়ানের কবরের দিকে তাকিয়ে স্লান হেসে গোলাপ ফুলটা কবরের উপরে রেখে বলতে শুরু করে। জায়ান, আমি কথা দিয়েছিলাম 100 দিন পর আবার আসব। আমি এসেছি, দেখুন না। আমি তো নিজেকে শক্ত করে নিয়ে এসেছিলাম, কিন্তু বাধ্য চোখগুলো দিয়ে আবারও অবাধ্যের ন্যায় পানি পড়ছে। ভেবেছিলাম আমি আর কাঁদবো না, কিন্তু কান্না যে আমার পিছুই ছাড়ে না। আমি ভালো আছি জায়ান, খুব ভালো আছি, কিন্তু আপনার অনুপস্থিতি বড্ড পীড়া দেয়। দূরে গিয়েও আপনাকে ভুলতে পারিনি, পারবো কিভাবে? আমার লাইফে বেস্ট পার্সনগুলোর মধ্যে যে আপনি একজন। আপনাকে কি এত সহজে ভুলে যাওয়া সম্ভব? কখনোই না। জানেন জায়ান, রায়হান ভাই প্রতিদিন আপনার ছবি নিয়ে আপনার পাপাইকে দেখিয়ে বলে, এই যে তোমার বাবাই এখন অনেক দূরে, কিন্তু সে তোমাকে ভীষণ ভালোবাসে। তাই তো দূরে থেকেও তোমার জন্য দোয়া করে। আর আপনার পাপাই, সে তো আপনার ছবি দেখলেই আপনার কাছে যাওয়ার জন্য কান্না করে। কিন্তু কি বলুন তো, আপনার পাপাই তো আর জানে না যে সে চাইলেই আপনার কাছে যেতে পারবে না। আপনাকে নিয়ে ভাবতে চাই না, তবু আপনি ময় মস্তিষ্ক আমার সব সময় সচ্ছল হয়ে থাকে। এক জীবনে মানুষ নাকি সব পায় না, অথচ আমি এক জীবনে দুজন ভালো মানুষ পেয়েছি, যারা নিজেদের কথা কখনোই ভাবেনি, ভেবেছে আমার মতো একটা সাধারণ মেয়ের কথা। আমি কখনো ভাবিনি আপনার অনুপস্থিতি আমাকে এতটা কষ্ট দেবে। আমি তো আপনাকে কখনো ভালোবাসিনি, আজও তো বাসি না। তাহলে কেন এত মায়া আমার জন্য? আমার মনে? কেন আপনার স্মৃতি মস্তিষ্ক থেকে বের হচ্ছে না? কেন চলে গেলেন জায়ান? কেন আমাকে এই অসহ্য যন্ত্রণা দিয়ে পালিয়ে গেলেন? কেন জায়ান? কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে শ্রাবু। তার কান্নার মাঝে আকাশ ফেটে ঝরঝর করে বৃষ্টি নামে। শ্রাবু চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমাকে এত শাস্তি কেন দিচ্ছ? তুমি কেন জায়ানকে কেড়ে নিলে? আর নিলেই যখন, তখন কেন তার জন্য এত ব্যথা দিচ্ছ এই বুকে? আমি যে আর পারছি না। আমি পরপুরুষের জন্য কাঁদছি আল্লাহ। আমার এই পাপের শাস্তি তোমার কোন স্তরে হবে আল্লাহ? শ্রাবু কথাগুলো এতটাই জোরে চিৎকার করে বলছিল যে সবাই ঘুরে তার দিকে তাকিয়েছিল। রায়হান দ্রুত তার সাথে একটা ছাতা মাথায় দিয়ে রাহাতকে নিয়ে শ্রাবুর কাছে চলে যায়। এই হলো দিয়া, কাঁদছিস কেন? তুই না বলেছিলি আর কখনো কাঁদবি না? তাহলে এখন কেন কাঁদছিস? জায়ান এতদিন পর তোকে এভাবে দেখে কি করে থাকবে বল? তোর কান্না দেখলে তার আত্মার যে কষ্ট হয় হলো দিয়া। শ্রাবু আর কিছু বলতে পারলো না, সে রায়হানের বুকে আশ্রে পড়ে। আমি কেন পারছি না নিজেকে সামলাতে? আমি তো নিজেকে শক্ত রাখবো বলেছিলাম, তাহলে কেন পারছি না? আমি তো দায়ী জায়ানের মৃত্যুর জন্য। সেদিন সে তো আমাকে বাঁচাতে গিয়েই নিজের মৃত্যু ডেকে এনেছে। আমি যে পারছি না সেই বীভৎস দিনটার কথা ভুলতে। আমি যে আর পারছি না রায়হান ভাই, আমি পাগল হয়ে যাচ্ছি। রায়হান শ্রাবুকে এক হাতে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। তার বন্ধ চোখের কান্নিস বেয়ে পানি পড়ে। শ্রাবুর ভেজা শরীর রায়হানের সাথে লেপ্টে থাকায় রায়হানও ভিজে যায়। শ্রাবু রায়হানকে ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর টলমল পায়ে সেখান থেকে চলে যায়। রায়হান ঘাড় ঘুরিয়ে শ্রাবুর যাওয়ার পানে তাকিয়ে থাকে। তারপর রায়হান এগিয়ে এসে ফারিহার কবরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জায়ানের কবরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এক পলক রাহাতকে দেখে। জায়ানকে উদ্দেশ্য করে রায়হান বলতে শুরু করে, জায়ান তুই তো চলে গিয়ে বেশ ভালোই করেছিস, আর আমাকে রেখে গেলি এক বুক যন্ত্রণা দিয়ে।
তোর জানেমানকে আমি কিছুতেই ভালো রাখতে পারছি না। মধ্যরাতে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে, একা একা কথা বলে। তোর পাপাইকেও সময় দেয় না। আমার আজও মনে পড়ে তোর সাথে স্কুলে একসাথে কাটানো দিনগুলোর কথা, যেখানে তুই আর আমি একে অপরকে ছাড়া চলতেই পারতাম না। অথচ আজ আমরা কত দূরে, আজ কতগুলো দিন পার হলো তোর সাথে আমার কথা হয় না, দেখা হয় না। তোর জানেমান আগের মতো নেই রে জায়ান। প্রয়োজনের বেশি কথা বলে না, আগের মতো আবদার করে না, রাগ করে না। রায়হান কথাগুলো বলে থামে, তারপর রাহাতের দিকে তাকিয়ে কোল থেকে নামিয়ে কবরের সামনে দাঁড় করায়। রাহাতকে এক হাতে জড়িয়ে ধরে রাহাতকে বলে, পাপা, এই যে এইখানে তোমার বাবাই শুয়ে আছে, তোমার জায়ান বাবাই, তোমার খেলার সঙ্গী, তোমাকে সন্তানের মতো ভালোবাসার মানুষটা এখানে শুয়ে আছে। তুমি কখনো ভুলো না এই মানুষটাকে। সে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল তোমার মাম্মামকে বাঁচানোর জন্য। তুমি জানো পাপা, তোমার মাম্মাম খুব লাকি একটা মেয়ে, কারণ জায়ানের মতো একজন মানুষকে সে তার সমস্ত বিপদে পাশে পেয়েছে। তোমার মাম্মামকে কখনো সে একটুও কষ্ট দেয়নি, তার সর্বোচ্চ দিয়ে তোমার মাম্মামকে ভালোবেসে গেছে। রায়হান কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ কেঁপে ওঠে। সে কি করে ভুলবে জায়ানের ভালোবাসার প্রখরতা। রায়হান শ্রাবুকে নিজের করে রাখার জন্য একসময় শ্রাবুর গায়ে হাতও তুলেছে, অথচ এই মানুষটা বারবার ঠকে গিয়েও শ্রাবুর সাথে কখনো একটুকু জোর গলায় কথা বলেনি। রায়হান জায়ানের কবরখানা আলতো হাতে ছুঁয়ে দেয়, আর তখনই রাহাত কাদা মাটিতে বসে ছোট ছোট হাত দিয়ে কবরের মাটি খামচাতে খামচাতে আদো আদো গলায় ডাকে। বাবা বাবা। রাহাতের আদো আদো গলায় ডাক শুনে রাহান মৃদু হাসে, তারপর রাহাতকে কিছুক্ষণ সেভাবেই থাকতে দেয়। বৃষ্টির বেগ বাড়তে দেখে রায়হান রাহাতকে কোলে তুলে নিয়ে জায়ানের কবরের দিকে তাকিয়ে বলে, আসছি ভাই, আবার আসবো তোর সাথে দেখা করতে। কথাটা বলেই রায়হান ফারিহার কবরের দিকে এক পলক তাকিয়ে বলে, আপুকে কখনো ঘৃণা করো না ফাহিয়া। তোমার আপু তোমাকে বড্ড ভালোবাসে, তাই তো তোমার আপু এখনো রাতের আধারে তোমার কথাও মনে করে অঝরে কাঁদে। আজ আসি, আবার আসবো বোন। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে ভেজা চোখ মুছে সেখান থেকে উঠে চলে যায়। ততক্ষণে সবাই গাড়িতে উঠে বসে। রাজ, রায়হান আর শ্রাবু এক গাড়িতে, আর বাকিরা অন্য দু গাড়িতে। সূর্য রাহাতকে নিজের কাছে নিয়ে নেয়। শ্রাবু আগেই এসে গাড়িতে উঠে বসে সামনের লুকিং গ্লাসের ঠিক আগের মতো করেই তাকিয়ে আছে আফসার দেখা কবরগুলোর দিকে। রাজও ড্রাইভিং সিটে বসে পড়ে, আর রায়হান এসে শ্রাবুর পাশে বসে। রায়হান আর শ্রাবু দুজনের কাপড়েই ভেজা কাদামাটি লেগে আছে, শ্রাবু পুরো ভিজে আছে। রাজগাড়ি স্টার্ট দিতেই রায়হান শ্রাবুকে বুকে জড়িয়ে ধরে। শ্রাবু রায়হানের বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আর নীরবে চোখের পানি ফেলতে থাকে। রায়হান তা গাড়ির রিয়ার ভিউ মিররে দেখে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। প্রায় আধ ঘন্টা পর তিনটা গাড়ি এসে থামে খানবাড়ির সামনে। গাড়ির হর্নের আওয়াজ পেয়ে সবাই ছুটে আসে বাহিরে। সবাই আস্তে আস্তে গাড়ি থেকে বেরিয়ে আসে। সবাই ছুটে এসে আগে রাহাতকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। রায়হান শ্রাবুকে নিয়ে গাড়ি থেকে নামে। তখনই সবার চোখ যায় ভিজে অবস্থায় রায়হান আর শ্রাবুর দিকে। তাদের শরীর কাদায় মাখামাখি। ফাতেমা বেগম সূর্যকে ইশারায় কিছু জিজ্ঞেস করলে সূর্য ইশারায় বুঝায় পরে বলবে, তাই আর কেউ কিচ্ছু বলেনি। রায়হান সবার সাথে টুকটাক কথা বললেও শ্রাবু বলেনি। রায়হান শ্রাবুকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। তারপর রুমে গিয়ে দুজনেই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নেয়। শ্রাবু শাওয়ার নিয়ে বারান্দার দোলনায় গিয়ে বসে, আর রায়হান নিচে যায়। শ্রাবু আনমনা হয়ে বসে থাকে দোলনায়। তার মনে হাজারো ভাবনা, কিন্তু কেন সে এগুলো ভাবে নিজেও জানে না। সে দোলনায় মাথা হেলিয়ে বসে থাকে, আর তখনই রুমে প্রবেশ করে সূর্য। সূর্য রুমে এসে সোজা বারান্দায় চলে যায়। বারান্দায় এসে সোফায় বসতেই শ্রাবুর চোখ বন্ধ রেখে বলে ওঠে, আপনি আপনি কিছু বলবে? সূর্য চমকে উঠে শ্রাবুর দিকে তাকায়। তুই বুঝলি কিভাবে আমি এসেছি?
মায়ের মতো বড় বোনের শরীর থেকেও একটা ঘ্রাণ আসে। আমি তোমার উপস্থিতিতে তোমার শরীরের ঘ্রাণ পাই আপনি। মন খারাপ করে বসে আছিস কেন? 3 মাসে বেশি হয়ে গেছে। জান আর ফাহিয়া আমাদের মাঝে নেই, তবুও কেন তুই তাদের ভুলতে পারছিস না? এবার তো স্বাভাবিক জীবনে ফিরে আয়। সূর্যের কথায় শ্রাবু চোখ মেলে তাকায়। শ্রাবুর চোখ অসম্ভব লাল হয়ে আছে। শ্রাবু সূর্যের দিকে তাকিয়ে ধরা গলায় বলে, আপনি সত্যি কি ভুলে যেতে পারবো? ভুলে যাওয়ার জন্য তো 3টা মাস দূরে থাকলাম, ভুলতে পারলাম কই? আজ থেকে 3 বছর আগে যেই লোকটা নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রেখেছিল আমাকে, যে আমার সন্তানকে বাবার আদরে 2টা বছর আগলে রেখেছে, যে আমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল, তাকে ভুলে যাব কি করে আপনি? আর ফাহিয়া মেয়েটা নিজের জায়ানের থেকে অনেক অবহেলা পেয়েছে শুধুমাত্র আমার জন্য। তবুও দিন শেষে মেয়েটা হাসি মুখে আমার কাছে আসতো। আমার অবাঞ্ছিত জীবনটাকে তারা গত 3টা বছর সুন্দর করে রাখতে নিজের সর্বোচ্চ দিয়ে করেছে। আমি তাদের ভুলে যাব কি করে আপনি? না, আমি আজও জায়ানকে ভালোবাসি না, কিন্তু উনি আমার জীবনের সবচেয়ে বেস্ট একজন পার্সন ছিল, আছে, থাকবে। আমার একজন ভালো বন্ধু ছিল সে। তুমি জানো আপনি, জায়ান নিজে আমাকে রায়হান ভাইয়ার হাতে তুলে দিয়েছে। তোমার মনে আছে 3 মাস আগে শপিং মলের ঘটনা, যেদিন রায়হান ভাই আমাকে, জায়ানকে, ফাহিয়াকে আর রাহাতকে একসাথে শপিং মলে দেখেছিল? হ্যাঁ, মনে আছে। রায়হান ভাই বাংলাদেশে এসেছে, এটা জায়ান আগেই জেনেছিল। তাই সে নিজেই রায়হান ভাইকে লোক দিয়ে ফোন করিয়ে বলেছিল আমরা শপিং মলে। তারপর সেদিন যখন জায়ানের আম্মু আমাকে জোর করে বিয়ে করার জন্য, সেদিন রাতে জায়ান আমাকে দিয়েই রাজ ভাইয়াকে ফোন করিয়ে সব বলায়। জায়ান গত 3টা বছর আমাকে আর রাহাতকে রায়হান ভাইয়ার আমানত হিসেবে নিজের কাছে আগলে রেখেছে। সে পারলে জোর করে আমাকে বিয়ে করতে পারতো, কিন্তু কখনোই সেটা করেনি, বরং সব সময় আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে এসছে। শেষ মুহূর্তে নিজের জীবনটা পর্যন্ত আমার জন্য দিয়ে দিল। তাহলে আমি সেই মানুষটাকে কি করে ভুলবো? সূর্য শ্রাবুর কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায়। সে এসব ব্যাপারে কিছুই জানতো না, বরং রায়হান আর শ্রাবু বাদে কেউ এসব জানতো না। আর শ্রাবুর মুখে এসব শুনে সূর্য নিস্তব্ধ হয়ে যায়। শ্রাবুর অজান্তেই সূর্যের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শ্রাবু সূর্যের থেকে দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, যাই না আন্টি আর তুহিন আঙ্কেল শিকদার বাড়িতে উঠেছে, তোমরা বাধা দাওনি কেন? সূর্য চোখ মুছে শ্রাবুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, জাইনা আন্টি জেদ ধরেই চলে গেছে। ওনার এখানে দম বন্ধ লাগে, তাই চলে গেছে। শ্রাবু আর কিছু বলল না। সে চুপ করে আবারও চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে থাকে। আর তখনই রুমে প্রবেশ করে রায়হান। রায়হান এগিয়ে এসে শ্রাবুকে এক পলক দেখে সূর্যের দিকে তাকায়। শ্রাবু রায়হানের উপস্থিতি বুঝতে পেরে বলে, যাই না আন্টি আর তুহিন আঙ্কেলকে আনতে যাব। রায়হান নিচু স্বরে ছোট করে জবাব দেয়। চলো। শ্রাবু আর কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর চুপচাপ বেরিয়ে যায় রুম থেকে। রায়হান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার চঞ্চল হলুদিয়া পাখিটা এখন আর আগের মতো চঞ্চল নেই। হঠাৎ করেই যেন তার ভেতরের ম্যাচিউরটা ভর করেছে। সূর্য রায়হানের দিকে তাকিয়ে বলে, আর কতদিন ভাই? ও তো এভাবে থাকলে আরো মেন্টালি সিক হয়ে যাবে। এবার অন্তত কিছু কর। আমি কি করব আপাই? আমি আমার সর্বোচ্চ দিয়ে আগলে রাখছি, তবু তার মেন্টাল স্ট্রেস কমছে না, দিনকে দিন পাথর হয়ে যাচ্ছে। জায়ান ওর জীবনে এমন একজন মানুষ যাকেও হাজার চাইলেও ভুলতে পারবে না। আর না আমি পারবো আমার ভাইয়ের মতো বেস্ট ফ্রেন্ডকে ভুলতে। পাখি, এতটা কেন আপসেট ভাই? হয়তো জায়ান বেঁচে থাকলে হলুদিয়া এতটা আপসেট থাকতো না বা ডিপ্রেশন থাকতো না। হলুদিয়া নিজেকে দোষী মনে করে জায়ানের মৃত্যুতে। ও ভাবে জায়ান ওকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। এই টপিকটাই তার মস্তিষ্কে ভয়ঙ্করভাবে গেঁথে গেছে। এমনকি হলুদিয়া ফাহিয়াকে নিয়েও এসব ভাবে। কিন্তু এইসব ভেবে তো নিজের ক্ষতি করছে। সময় দিচ্ছি আপাই। আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন ঠিক আবারও হলুদিয়া স্বাভাবিক হবে। আমি সেদিনের অপেক্ষায় আছি।
সূর্য আর কিছু বলল না। রায়হান দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সূর্য অসহায় চোখে তাকিয়ে থাকে রায়হানের যাওয়ার দিকে। জায়ান, আপনার সব জিনিস আগের মতো সাজানো গোছানো আছে, শুধু আপনিই নেই। মানুষ ভালোবাসার মানুষকে হারিয়ে এমন পাগলামি করে, অথচ আমি আপনার মতো একজন বন্ধুকে হারিয়ে পাগলামি করছি। জানেন, আমি রায়হান ভাইকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি। ঠিক এখন আমি সেটা প্রকাশ করতে সক্ষম হতে পারি না। না, আমি আপনাকে কখনোই ভালোবাসি নাই, আজও বাসি না, কিন্তু আপনি আমার জীবনে অন্যতম একজন মানুষ। আপনাকে ভুলে থাকার ক্ষমতা আমার কখনো হবে না জায়ান। শ্রাবু, রায়হান আর রাজ বেশ অনেকক্ষণ আগে শিকদার ভিলাতে এসে পৌঁছায়। তারা জাইনা শিকদার আর তুহিন শিকদারকে খান ম্যানশনে নিয়ে যেতে চাইলে তারা যেতে রাজি হয় না। শ্রাবু তখন জাইনা শিকদারের কাছে গিয়ে বলে, জাইনা শিকদার কিছু বলবে তার আগেই তার চোখ যায় শ্রাবুর শুকিয়ে যাওয়া মুখটার দিকে। চোখের নিচের ডার্ক সার্কেল, কেমন ছন্ন ছাড়া লাগছে মেয়েটাকে। তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে দ্বিতীয়বার আর না করতে পারেনি, শ্রাবুর কথায় রাজি হয়ে যায়। তারপর নিজেদের রুমে চলে যায় ব্যাগ গোছাতে। এই ফাঁকে শ্রাবু রায়হানকে জায়ানের রুমে যাবে বলে বলে। রায়হানও সম্মতি দিয়ে দেয়। শ্রাবু মলিন হেসে জায়ানের রুমে এসে জায়ানের বেডে বসে। পুরো রুম জুড়ে শ্রাবুর বিভিন্ন ছবি। বেডসাইড টেবিলে শ্রাবু আর জায়ানের একটি ছবির ফ্রেম, যেটা বিথির বিয়ের সময় তুলেছিল তার অগোচরে। তার পরনে কালো শাড়ি, যেটা জায়ান দিয়েছিল, আর জায়ানের পরনে কালো পাঞ্জাবি। শ্রাবুর সামনের দিকে তাকিয়ে আছে আর জায়ান তার দিকে। শ্রাবু ছবিগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলে। ছবিটা হাতে নিয়ে বিছানায় বসে আর আনমনেই কথাগুলো বলে। রায়হান সেই কখন থেকে তার পেছনে দাঁড়িয়ে আছে, এতে তার কোনো ধ্যান নেই। রায়হান নিঃশব্দে শ্রাবুর সামনে এসে হাঁটু ভেঙে ফ্লোরে বসে। শ্রাবু চোখ তুলে রায়হানের দিকে তাকায়। কান্নার ফলে শ্রাবুর চোখ লাল হয়ে আছে। রায়হান শ্রাবুর হাত থেকে ছবিটা নিয়ে বেড সাইড টেবিলে সুন্দর করে রেখে দেয়। তারপর শ্রাবুর দু গাল নিজের দু হাতের আজলায় নিয়ে মলিন হেসে বলে, হলুদিয়া, এবার নিজেকে স্বাভাবিক করে নে পাখি। আমি আর পারছি না তোকে এভাবে দেখতে। আমার মতো কঠিন হৃদয়ের মানুষও তোর সামনে এসে দুর্বল হয়ে যায়। আমার এক হুঙ্কারে এখনো মাফিয়া জগৎ কাঁপে, আর আমি তোর কাছে এসে অসহায় হয়ে যাই। এবার সব কিছু স্বাভাবিক করে তোল, আমাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে তোল। আমি মরে যাচ্ছি হলুদিয়া, তোর হঠাৎ পাথর হয়ে যাওয়া আমি মেনে নিতে পারছি না। আজ কতগুলো দিন তুই হাসিস না, ঠিক মতো কথা বলিস না, এতে কি আমার কষ্ট হয় না? আমার খুব কষ্ট হয় রে জান, তোর অস্বাভাবিক আচরণে আমার খুব কষ্ট হয়। রায়হান কথাগুলো বলতে বলতে চোখের পানি ছেড়ে দেয়। শ্রাবু এতক্ষণ রায়হানের কথাগুলো শুনছিল, এখন রায়হানকে কাঁদতে দেখে সে আর নিজেকে সামলাতে পারে না, ডুকরে কেঁদে ওঠে। রায়হান শ্রাবুর কোমর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে শ্রাবুর ওরুর উপর মাথা রাখে। চল না হলুদিয়া, আমরা আবারও নতুন করে সব শুরু করি। জায়ান আর ফাহিয়া আমাদের মাঝে নেই, তাদের আমরা মস্তিষ্কে রাখি, স্মৃতির পাতায় লিখে রাখি, স্মরণে রাখি। যে নেই তাকে নিয়ে মেন্টাল স্ট্রেস নিলে ও সে আর ফিরে আসবে না, বরং তোর কষ্টে তারও কষ্ট হবে, তোর সুখে সেও সুখী হবে, তোর হাসিতে সেও হাসবে। তাহলে আজ থেকে তুই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা কর হলুদিয়া। রায়হানের কথায় শ্রাবু দু হাতে চোখ মুছে বলে, আজ থেকে আমি আর কাঁদবো না, আমি আর মেন্টাল স্ট্রেস নিব না, স্বাভাবিক থাকবো, সংসার করব। আমি আবারও সে আগের শ্রাবু হয়ে যাব। তবে জায়ানের স্মৃতি আমি আমার মস্তিষ্ক থেকে মুছবো না। মুছিস না, আমিও চাই না তুই তোর লাইফের বেস্ট পার্সনকে ভুলে যা। রায়হান কথাগুলো বলে উঠে দাঁড়ায় আর শ্রাবুকেও দাঁড় করায়। তারপর দুজনে শেষবারের মতো জায়ানের রুমটা ঘুরে দেখে নিয়ে নিচে চলে যায়। রাজ অলরেডি জাইনা শিকদার আর তুহিন শিকদারের লাগেজ গাড়িতে তুলে ফেলেছে। তারা আসতেই সবাই বেরিয়ে পড়ে। শিকদার বাড়ির সদর দরজায় শ্রাবু নিজ হাতে লক করে দেয়। তারপর সে নিজেও গাড়িতে উঠে বসে। রাত 11টায় শ্রাবু তার রুমের বারান্দার দোলনায় বসে আছে। রায়হান বাসায় নেই, তাই রায়হানের রুমে যায়নি।
খান বাড়ির মেয়েদের রুম তাদের মেয়েদেরই আছে, কেউ ভাগ নেয়নি। শ্রাবণ রুম 3 বছর আগে যেমন রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। মরিয়ম বেগম এসে মাঝে মাঝে রুম পরিষ্কার করে যেতেন। শ্রাবণ চোখ বন্ধ করে দোলনায় বসে আছে, তার কিছুই ভালো লাগছে না, স্বাভাবিক হতে চেয়েও পারছে না। সে যতবার স্বাভাবিক হতে চেয়েছে ততবারই শুধু তার চোখের সামনে ভেসে উঠছে জায়েনের বুকে গুলি লাগার দৃশ্যটা, জায়েনের রক্তে তার ভিজে যাওয়া শাড়ি, জায়েনের রক্তে মাখা হাতে তার গাল স্পর্শ করে বলা কথাগুলো সব যেন তার মস্তিষ্ক অচল করে রাখে। হঠাৎ শ্রাবুর মনে হলো তার পাশের সোফায় কেউ বসে আছে, তবে সে কে হয়তো শ্রাবু বুঝতে পেরেছে। তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে চোখ বন্ধ রেখেই বলে, আমি কিন্তু আজ আপনার রুমে গিয়ে সব দেখেছি। বেড সাইড টেবিলের ছবিটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু সেই ছবি আপনি কিভাবে তুলেছিলেন? শ্রাবুর কথায় জায়ান বলে ওঠে। তুমি ছবিগুলো দেখে ফেলেছো জানেমান? শ্রাবু মৃদু হেসে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু বললেন না তো কিভাবে তুলেছিলেন। আমি তুলিনি, এটা সায়েম তুলেছিল। আমি জানতামও না ছবির কথা। পরের দিন সায়েম ছবিটা ফ্রেম করে আমাকে দিয়েছিল। জানেমান, আমি এই ছবি বুকে নিয়ে কত রাত ঘুমিয়েছি। তোমার এই ছবি তো চুমুও খেয়েছি। শ্রাবু চোখ বন্ধ রেখেই হালকা হেসে বলে, নির্লজ্জ পুরুষ, রাত বিরাতে অন্যের বউয়ের ছবিতে চুমু খেতে আপনার লজ্জা লাগতো না? একদমই না। আপনি আসলেই অশুদ্ধ পুরুষ, শুধু সবার সামনে শুদ্ধ হয়ে থাকতেন। জায়ান কিছু না বলে শ্রাবুর দোলনা ঘুরিয়ে তার সামনে এনে শ্রাবুর পা গুলো তার ওরুর উপরে রাখে। শ্রাবু তবুও চোখ খুলে না, কারণ জায়ানের এর স্বভাব আগে থেকেই আছে, তাই শ্রাবু কিছু বলে না। আমি আপনার জন্য আর কাঁদবো না, আর না মন খারাপ করবো, স্বাভাবিক জীবনে ফিরে যাব। আলহামদুলিল্লাহ। জায়ানের কথায় শ্রাবু এবার চোখ খুলে সরাসরি জায়ানের দিকে তাকায়। জায়ানের পরনে একটা সুন্দর সাদা পায়জামা, বেশ সুদর্শন লাগছে জায়ানকে। শ্রাবু ভ্রু কুঁচকে তার দিকে তাকালে জায়ান বলে, আমিও এটাই চাই, তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো, সংসার করো, সুখী হও। তোমার সুখ দেখার আশায় আছি। তোমার হাসি আমার প্রশান্তির কারণ। তাই আমি চাই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো। শ্রাবু জায়ানের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, রায়হান ভাই কিন্তু এখনো আপনাকে হিংসা করে। ওই বেড়া জীবনেও শুধরাবে না, বাদ দাও। তবে আমি জানি রায়হান তোমাকে খুব আগলে রাখবে জানেমান। ও তোমাকে অনেক ভালোবাসে। ভালো তো আমিও তাকে বাসি, আপনাকে তো আমি কোনোদিনও একটু ভালোবাসিনি, আজও বাসি না। তাতে কি আসে যায়? আমার সেসবে কোনো আফসোস নেই। তোমার স্মৃতির পাতায় পুরোটা জুড়ে আমি আছি, এটাই তো অনেক। বোকার স্বর্গে বাস করিয়ে নিজে শেষ করলেন। আমার পবিত্র ফুলকে তো বাঁচাতে পেরেছি। এর থেকে আর বেশি কিছু কি চাওয়ার আছে? এবার আমি চাই আমার জানেমান আর 5টা মেয়ের মতো সুস্থ লাইফ লিড করুক। আমি এখন থেকে তাই করব জায়ান। আমাকে কখনো ভুলো না জানেমান। এই জীবনে আপনাকে ভুলে থাকা সম্ভব না জায়ান। জায়ান শ্রাবুর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর শ্রাবুর হাতগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে শ্রাবুর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে, আজ আসি। আমি আবার আসবো তোমার কাছে, তবে যেদিন তুমি স্বাভাবিক জীবনে ফিরবে। আল্লাহ হাফেজ জানেমান। জায়ান কথাটা বলতেই শ্রাবু চোখ বন্ধ করে ফেলে। আল্লাহ হাফেজ জায়ান। রায়হান সেই কখন থেকে শ্রাবুর পেছনে দাঁড়িয়ে শ্রাবুর একা একা বলা কথাগুলো শুনছিল। সে বুঝতে পারে শ্রাবু আবারও কল্পনায় জায়ানের সাথে কথা বলছে, তাই তাকে আর ডাকেনি। শ্রাবুকে আল্লাহ হাফেজ বলতে দেখে বুঝে তার কল্পনা থেকে জায়ান চলে গেছে, তাই সে স্বাভাবিক হয়ে শ্রাবুর সামনে এসে দাঁড়ায়। শ্রাবু এবার রায়হানের উপস্থিতি তার সামনে বুঝতে পেরে বলে, রায়হান ভাই, আমাদের একটা পরি আসলে কেমন হয়? রায়হান অবাক হয় না শ্রাবু তার উপস্থিতি বোঝায়, কারণ শ্রাবুর ষষ্ঠ ইন্দ্রিয় যেন এখন গভীর। সে তার কাছের মানুষের উপস্থিতি তার সামনে আসে বুঝতে পারলে সে বুঝে যায় কে এসেছে। রায়হান শ্রাবুকে পরোক্ষ করে বলে, খুব ভালো হয়। শাম্মীর আর রাহাতের একটা বোন দরকার এবার। চল বউ প্রসেসিং শুরু করি। রায়হানের এমন কথায় শ্রাবু হেসে ফেলে। তাকে আজ এতগুলো দিন পর হাসতে দেখে রায়হান মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার দিকে। মেয়েটা চোখ বন্ধ রেখেই হাসছে, কি মিষ্টি আর স্নিগ্ধ সেই হাসি, অথচ মেয়েটা হাসে না। শ্রাবু এবার চোখ খুলে রায়হানের দিকে তাকায়, তারপর রায়হানের চোখে চোখ রেখে বলে, আমাদের ছেলের নাম রাহাত চৌধুরী, তাহলে পরির নাম কি রাখবেন রায়হান ভাই? রায়হান ফুস করে শ্বাস ফেলে
আর অদৃশ্য হাতে কপাল চাপড়ায়। আজ বিয়ের এতগুলো বছর পরও এই মেয়ে তাকে ভাই বলে ডাকে। তার ভাবনার মাঝে শ্রাবু আবার বলে, বললেন না যে? ভাবতে দেয়া আগে, তারপর বলছি। রায়হান অনেক ভেবেচিন্তে 5 মিনিট লাগিয়ে একটা নাম বের করে। শ্রাবু তখনও উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। রায়সাদ জিনিয়া চৌধুরী। নামটা শুনে শ্রাবুর বুকটা মুচড়ে ওঠে। আসলে সেও ভেবেছিল জিনিয়া নামটা। রায়হানের মুখে একই নাম শুনে শ্রাবুর চোখের কোণে পানি জমে। রায়হান তা বুঝতে পেরে বলে, আমার পরীর নাম আমি জায়ানের সাথে মিলিয়ে জিনিয়া রাখবো, যাতে আমরা জায়ানকে ভুলে যেতে গেলে মেয়েটার নাম ধরে ডাকতেই জায়ান আবারও আমাদের স্মৃতির পাতায় বন্দী হয়। তাই আমার পরী হলে আমি তার নাম দিব রায়সাদ জিনিয়া চৌধুরী। রায়হানের কথায় শ্রাবু টলমলে চোখে রায়হানের দিকে তাকিয়ে বলে, আপনার হিংসা হয় না জায়ানের প্রতি? রায়হান আলতো হেসে বলে, হ্যাঁ, হয়তো। এই যে এখনো হচ্ছে। জায়ান তোর সাথে ঠিকই দেখা করতে আসে, আমার সাথে দেখা করতে আসে না। এই যে তুই এখনো তার জন্য কাঁদিস, কিন্তু আমাকে এখন আর আগের মতো ভালোবাসিস না। সেটাতে কি আমার হিংসে হয় না? খুব হয়। তবুও দিন শেষে ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাই। তোর লাইফের বেস্ট পার্ট যেমন জায়ান, তেমনি ভাই বন্ধু হিসেবে জায়ানও আমার জীবনের বেস্ট পার্ট। আমার কাছে তুই আর জায়ান ছিলে একদিকে, আর পুরো পৃথিবী ছিল আরেকদিকে। জানিস, তোর সাথে যখন জায়ানকে দেখতাম আমার খুব রাগ হতো, কিন্তু এটা ভেবে শান্তি পেতাম জায়ান কখনো তোর খারাপ চাইবে না, কখনো তোর অনুমতি ছাড়া হাতও ধরবে না। অন্য সব ছেলেদের মতো তার উদ্দেশ্য কখনোই খারাপ ছিল না। সে জানতো তুই কখনোই তার হবি না, তবু সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে আগলে রেখেছে। তুই জায়ানের কাছে ছিলি 2.5 বছর। সে চাইলেই তোকে জোর করে বিয়ে করে আজ নিজের জীবন সুন্দর করে সাজিয়ে ফেলতো, কিন্তু তা কখনো করেনি। তোর প্রতি জায়ানের সম্মান ভালোবাসা সবটাই ছিল পবিত্র। আমার আমানত হিসেবে তোকে সবটা দিয়ে আগলে রেখেছিল। আমি কি করে ভুলবো সেই দিনগুলো, যে সময় তোর পাশে আমার থাকার কথা ছিল, কিন্তু সে সময় জায়ান নিজের সর্বোচ্চ দিয়ে তোর পাশে ছিল। আমি কি করে ভুলবো আমার ছেলের জন্য তার অপরিসীম স্নেহ আর ভালোবাসা? ভুলতে পারবো না রে, কখনোই পারবো না। রায়হান কথাগুলো বলছে আর ডান হাত দিয়ে বারবার চোখ মুছছে। কথাগুলো বলতে বলতে কখন যে চোখে পানি চলে আসছে তা রায়হান বুঝতেও পারেনি। শ্রাবু এবার রায়হানকে জড়িয়ে ধরে মলিন হাসে, তার চোখেও পানি। সে ভাঙা ভাঙা বলে, রায়হান ভাই, ভালোবাসি আপনাকে। সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব। আর কোনো বাধা আমাদের জীবনে না আসুক। আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরব। অনেক তো হলো, এবার আমরা একটা সুন্দর জীবন সাজাই। রায়হান নাক মুখ কুঁচকে বলে। আমি তোর ভাই। শ্রাবু ব্যাকুল হয়ে রায়হানকে ছেড়ে তার দিকে তাকিয়ে থাকে। সে কি বলল আর এই লোক বলে কি? আমার বাচ্চা তোকে মাম্মাম ডাকে, আর তুই কিনা আমাকে ভাই ডাকিস? থাপড়ে তোর সব দাঁত ফেলে দিব বেয়াদব। তুই যখন আমার বাচ্চার সামনে আমাকে ভাই ডাকবি, তখন তো আমার বাচ্চা আমাকে পাপা না ডেকে মামা ডাকবে। রায়হানের কথা শুনে শ্রাবু কপাল চাপড়ে বলে, হায় খোদা, আমি আপনাকে নিয়ে আর পারি না। আমি আগেই বলেছি আমার অভ্যাস হয়ে গেছে, তাই পাল্টাতে সময় লাগবে। 4 বছর তো পার হলো, আর কত সময় লাগবে জানি না। ওকে, এবার বেডে চল, তোকে সুন্দর করে জানিয়ে দিচ্ছি কেমন করে জানতে হয়। এই একদম না, আমার মন ভালো নেই। তোর মনের মাইরে বাপ। তোকে 3 বছর পর সেদিন একটু কাছে পেয়েছিলাম, এরপর আরো 3 মাস পার হয়ে গেল, আমি কিছুই বলিনি তোর অবস্থার কথা ভেবে। অনেক ধৈর্য ধরেছি, আর না। আমার মুড এসেছে সোনা, চলো এবার তোর মুড আনবো। তারপর আর কি? সময় বহমান, নিজের গতিতে সময় বয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। শ্রাবু আর রায়হানের ঘর আলো করে ছোট্ট আরেকটি কন্যা সন্তান এসেছে। নাম রেখেছে রায়সাদ জিনিয়া চৌধুরী। সবাই আদর করে জিনিয়া বলে ডাকে। তার কারণও আছে। রায়হান সবাইকে বলে দিয়েছে তাকে জিনিয়া বলেই ডাকতে। সুখের অন্ত নেই তাদের, তবে সব সুখের মাঝেও জায়ানের শূন্যতা তাদের কুরে খায়।
ফাহিয়াটাকে আজকাল বড্ড বেশি মনে পড়ে শ্রাবুর। জিনিয়ার চেহারা ফাহিয়ার মিল পায় সে। মেয়েটার চেহারা দেখলেই তার ফাহিয়াকে মনে পড়ে। রায়হান ছেলে আর মেয়ে বলতে পাগল, মেয়েকে চোখে হারায়। খান বাড়ির সকলের চোখের মনি এখন রাহাত আর জিনিয়া। সূর্য 5 মাসের প্রেগনেন্ট। খান বাড়িতে এখন শুধু খুশির ছায়া। জাইনা শিকদার আর তুহিন শিকদার তারা তাদের বাড়িতে ফিরে গেলেও দুদিন পর পর চলে আসে খান বাড়িতে রাহাত আর জিনিয়ার জন্য। তার ছেলে মেয়ে দুটোকে যেন বাচ্চা দুটোর মাঝে তারা খুঁজে পায়। রায়হান বাড়িতে নেই আজ 6 দিন হলো। লন্ডনে গিয়েছে তার আর তার পাপার কোম্পানিগুলোর কিছু কাজের জন্য। তাছাড়া গত 3 মাস আগে সুইজারল্যান্ডের নতুন কোম্পানিও শুরু করে দিয়েছে। আল্লাহর রহমতে রায়হানের বিজনেস এখন দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়েছে। রায়হান তার মাফিয়া লাইফ থেকে সরে যেতে চাইলেও পারছে না, কারণ তাকে যে এই নেশা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তবে সে আগের মতো খুন খারাপি করে না, নিজের মতো শাস্তি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। রাহাত তার দাদি মানে রেহেনা বেগমের কাছেই থাকে, আর জিনিয়া তার আপা মরিয়ম বেগমের কাছে। দুজনে 2 নাতি নাতনি নিয়ে বেশ আনন্দেই আছে। এর মাঝে রায়হানের বড় ভাই বিল্লাল বিয়ে করে আমেরিকা শিফট হয়ে গেছে। চৌধুরী নিবাসে সপ্তাহে একদিন সবাই সেখানে সময় কাটায়। রাত 1টায় শ্রাবুর মন খারাপ করে বসে আছে রুমের বারান্দায়, আর তখনই আগমন ঘটে জায়ানের। জানেমান, আমাকে ডাকছিলে বুঝি? জায়ানের গলার স্বর শুনে শ্রাবু আলতো হাসে। তার মন খারাপ নিমিষেই ভালো হয়ে যায়। রায়হানের অনুপস্থিতিতে শ্রাবু মন খারাপ থাকলে জায়ান এসেই তার মন ভালো করে দিয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। শ্রাবু এবার দোলনায় 2 পা উঠিয়ে হাঁটুতে থুতনি ঠেকিয়ে জায়ানের দিকে তাকিয়ে বলে, মোটেও না, আমি তো আমার হাজব্যান্ডকে মিস করছিলাম। জায়ান দাঁত কেলিয়ে হেসে বলে, তুমি ভুল শুনেছো জানেমান, আমি তো আমাকে ডাকার কথা বললাম, মিস করার কথা বলিনি। ওই একই হলো, আপনাকে ডাকিনি। হ্যাঁ তাই তো, আমি জানি তুমি আমাকে মিস করছিলে। একদমই না, আমি আমার হাজব্যান্ডকে মিস করছি। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। জানেমান, আমি চলে যাচ্ছি কিন্তু। আচ্ছা, বাই বাই। আমি চলে যাচ্ছি, তুমি আটকাবে না? আমি তো আটকালেও আপনি যাবেন না, আমি ভালো করেই জানি জান। আপনি দিন দিন বড্ড নাটকবাজ হয়ে যাচ্ছেন। শুধু তোমার জন্য। শ্রাবু আর চোখে জায়ানের দিকে তাকায়। জায়ান শ্রাবুর তাকানো দেখে বোকা হাসে। শ্রাবু তা দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। আর কত দিন জায়ান, আমার জন্য তো নিজের জীবন শেষ করলেন, এখনো অনুপস্থিত থেকে আমাকে আগলে রেখেছেন। মন খারাপের সঙ্গ দিতে চলে আসেন, অথচ দেখেন আমি দিব্যি ভালো থেকে সংসার করছি। আমি যতদিন তোমার পিছু ছাড়বো না, ততদিনে আমার আত্মা অদৃশ্য হয়ে যায়। যেদিন আমি অদৃশ্য হব, সেদিন তোমার পিছু ছাড়বো। ভালোবাসি তো তোমাকে। শ্রাবু আর কিছু না বলে চুপ হয়ে যায়। চোখ বন্ধ করে দোলনায় মাথা হেলিয়ে দেয়। আর জায়ান শ্রাবুর পা নিয়ে তার অরুর উপর রাখে। আর তখনই রায়হান নিঃশব্দে রুমে ঢুকে। তার হাতে গোলাপের তোড়া, অনেক রকমের চকলেট। শ্রাবুকে একা একা কথা বলতে দেখে সে আর ডাকেনি, কারণ সে জানে শ্রাবু যখন একা কথা বলে তখনই তার পাশে জায়ান থাকে। তাই সে অপেক্ষা করে শ্রাবুর আল্লাহ হাফেজ বলার। নীরবতা ভেঙে জায়ান বলে, আমার পাপাই আর জিনিয়া মামুনি কোথায় জানেমান? শ্রাবু জায়ানের দিকে তাকিয়ে বলে, আর কোথায়? একজন তার আপার কাছে আর একজন তার দাদির কাছে। তাদের পাপা ছাড়া চলে না। পাপা নেই কেন বাড়িতে তা নিয়ে আপনার মামুনি কান্না করে, আর আপনার পাপাই তাকে আদর করে বলে। কেঁদো না বনু, পাপা আসবে, আমাদের জন্য চকলেট আনতে গেছে পাপা। কি পরিমাণ পাজি হয়েছে দুটো। শ্রাবুর কথা শুনে জায়ান অট্টহাসিতে ফেটে পড়ে আর রায়হান ঠোঁট টিপে হাসে। শ্রাবু জায়ানকে হাসতে দেখে দীর্ঘশ্বাস ফেলে। আমার পাপাই তার দায়িত্ব পালন করছে, বোনকে আদর করে। হ্যাঁ, তা তো করছে, আবার মাঝে মাঝে নিজেই বোনকে মেরে নিজেই আদর করে। জায়ান শ্রাবুর কথা শুনে আবারও হাসে। তারপর সে বেশ কিছুক্ষণ শ্রাবুর সাথে বসে গল্প করে। আজ আসি জানেমান, আমাদের আবারও দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ জানেমান। আল্লাহ হাফেজ। শ্রাবু আল্লাহ হাফেজ বলতেই রায়হান 5 মিনিট সময় নিয়ে শ্রাবুর কাছে এসে তার কানের কাছে ঝুঁকে বলে, গল্প করা শেষ ম্যাডাম? শ্রাবু অনেক আগেই বুঝেছিল রায়হান এসেছে। রায়হানের উপস্থিতি সে 10 হাত দূর থেকেই পায়, আর সেখানে রায়হান রুমে উপস্থিত তাহলে বুঝবে না আবার? তাছাড়া রায়হানের ব্যবহৃত পারফিউম
ক্লেস খ্রিস্টান 1872 মাস্কলিনের ঘ্রাণ সাবুর কাছে নেশা জাতীয়। রায়হান তার আশেপাশে থাকলে তার পারফিউমের ঘ্রাণ সাবুর নাকে এমনভাবে প্রবেশ করে, মাতাল করে যে মনে হয় সে নেশাদ্রব্য নিচ্ছে। শ্রাবু রায়হানের কথায় আলতো হেসে বলে, হ্যাঁ, এবার বলুন, রুমে এসেও চোরের মতো বসেছিলেন কেন? আমি চোর? তা নয়তো কি, আমার মনটা চুরি করে নিয়েছে কতগুলো বছর আগে, সেটা এখনো আপনি রেখেই দিলেন। তাহলে তো বলতে হয় আপনি বড় চোর ম্যাডাম। শ্রাবু এবার ভ্রু কুঁচকে বলে, কেন? কারণ আপনি আগে আমার মন চুরি করেছেন ম্যাডাম। তাই বুঝি? রায়হান এবার শ্রাবুকে পেছন থেকে জড়িয়ে ধরে বাম গালে চুমু খেয়ে বলে, হুম, ভালোবাসি আপনাকে। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না। শ্রাবু আর কিছু না বলে শুধু মুস্কি হাসে। সে রায়হানকে যতবার ভালোবাসি বলেছে ততবারই রায়হান একই উত্তর দিয়েছে। কেটে গেল আরো 6 মাস। সূর্যের ফুটফুটে একটি মেয়ে হয়েছে। নাম রেখেছে সাইফা মেঘলা মির্জা। খান বাড়িতে নতুন মেহমানের আগমনে সবাই খুশি। আজকাল খান বাড়িতে যেন আনন্দ নামক শব্দটা বহু গুণ বেশি বিরাজ করছে। এরই মাঝে খবর আসে বিথি আর সুমাইয়া দুজনেই প্রেগনেন্ট। এ নিয়ে তাদের মাতামাতির শেষ নেই। কি রেখে কি করবে, কাকে কিভাবে নিবে, এসব নিয়ে সারাদিন আলোচনা চলে খান বাড়িতে। রাজের জন্য এ 2 বছরে 27টি মেয়ে দেখেছে, কিন্তু যখনই বিয়ের ডেট ফিক্সড করবে বলে তখনই সে উধাও হয়ে যায়। তার নাকি বিয়ে করার ইচ্ছে নেই। তাকে বিয়ের কথা বললে সে বলে, আমি মেয়েদের পেছনে টাকা খরচ করতে পারবো না, আমার টাকার অনেক দাম। রাজের এসব কথা শুনে সবাই হাসে। আজকাল খান বাড়িতে একটি মেয়ের আগমন চলে। সে আর কেউই না, রায়হানের খালাতো বোন আর শ্রাবুর ফুফাতো বোন, মানে মুক্তার খানের মেজ বোন সাজেদার মেয়ে অন্তরা সিনহা। অন্তরার বয়স এখন 20 বছর, দেখতে শুনতে মাশাল্লাহ। এইচএসসি এক্সাম দিবে, তবে সে পড়ে আছে ওই সেই সিঙ্গেল ভার্জিন পুরুষ রাজ ফারাজির পেছনে। রাজ যথাসম্ভব তাকে এড়িয়ে চলে। আর যাই হোক, তার থেকে 10 বছরের ছোট মেয়েকে সে কিছুতেই মেনে নিবে না। আর না অন্তরা তাকে ছাড়বে। অবশ্য অন্তরা বাড়িতে বলে দিয়েছে সে রাজকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। এতে সবাই খুশি হয়, আবার রাজিও হয়। কিন্তু রাজ রাজি হয় না। তার মতে অন্তরা এখনো বাচ্চা মেয়ে, তার সাথে তার যায় না। কিন্তু অন্তরা যেন জেদ ধরে বসে আছে রাজকে নিজের করে পাওয়ার জন্য। রাজ অন্তরাকে মানবে না, আর অন্তরা রাজকে ছাড়বে না। এ নিয়ে অতিষ্ঠ খান বাড়ির লোকজন। রাত 2টায় শ্রাবু বসে আছে বারান্দার ফ্লোরে। রায়হান বাড়িতে নেই, সুইজারল্যান্ডে গিয়েছিল কোম্পানির জন্য। আজ রাতেই ফিরবে। শ্রাবুর মন খারাপ এমনও না। সে বারান্দায় বসে দিব্যি ফোন দেখছে আর চকলেট খাচ্ছে। জানেমান, তুমি এত চকলেট খাও কিভাবে? জায়ান তার পাশে বসে আছে, এটা শ্রাবু সে অনেক আগেই টের পেয়েছে, তবুও কিছু বলেনি। আর জায়ান চুপচাপ বসে দেখছিল শ্রাবু কতগুলো চকলেট খাচ্ছে। জায়ানের কথা শুনে শ্রাবু ফোন অফ করে তার দিকে তাকিয়ে বলে, দাঁত দিয়ে খাই। হ্যাঁ, তা তো দেখছি। তুমি আমার পাপাই আর মামুনের চকলেট খেয়ে ফেলেছো কেন? ও হ্যালো মিস্টার, এগুলো আমার চকলেট। আপনার পাপাই আর মামুনির চকলেট তার পাপা আলাদা করে নিয়ে আসে, আর এগুলো আমার চকলেট। তুমি আর বড় হবে না। আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? একদম নিষ্পাপ বাচ্চা, যার মাঝে নেই কোনো দাগ, নেই কোনো কালো ছায়া, নেই কোনো কলঙ্ক। তুমি আমার পবিত্র ফুল, আমার ভালোবাসা, আমার আদরের বিড়াল ছানা। জায়ানের কথাগুলো শুনে শ্রাবু চোখ বন্ধ করে শুকনো ঢোক গেলে। তার শরীরে তার ব্যক্তিগত পুরুষের ছোঁয়ার দাগ এখনো লেগে আছে, আর জায়ান আজও তাকে তার পবিত্র ফুল বলে। মানুষটা নেই, কিন্তু মানুষটার স্মৃতি শ্রাবুর পিছু ছাড়ে না। মস্তিষ্ক তার স্মৃতির পাতা সব সময় খুলে রেখে জায়ানের স্মরণে সচল করে রাখে। জায়ান নীরবতা ভেঙে বলে, জানেমান, ভালোবাসার আত্মা কখনো মরে না। মানুষের দেহটাই কেবল মরে যায়। দেহ পচে গেলেও আত্মার মন কখনো পচে না। আমি আজ পরিপূর্ণ, কারণ তুমি আজ সুখে আছো। তুমি সুখে আছো, এই কথা যতবার ভাবি ততবারই আমার আনন্দ হয়। আমাদের পথ আল্লাহ দুপারে আলাদা রেখেছে। আমাদের মতো ব্যর্থ প্রেমিকরা হারায়। পৃথিবী বুকে আমাদের ব্যর্থ প্রেমিকদের ভালোবাসা ইতিহাসের পাতায় রচিত হওয়ার মতো সবার মাঝে থেকে যায়।
কিন্তু আমরা মানুষগুলোই থাকি না। জায়ান কথাগুলো বলে থামে। শ্রাবণ নিঃশব্দে চোখের পানি ফেলে। জায়ান মৃদু হেসে শ্রাবুর চোখগুলো মুছে দেয়। তারপর কিছুক্ষণ চুপ থেকে জায়ান নীরবতা ভেঙে আবারও বলে, আল্লাহ আমাদের কেন এক করলো না জানেমান? আমাদের কেন একটা সংসার হলো না? আমার ভালোবাসার পরিণতিতে কেন তোমার সাথে বৃদ্ধ হওয়ার সুযোগ দিল না? আমাকে কি একটাবার ভালোবাসা যেত না জানেমান? জায়ানের কথায় শ্রাবু ডুকরে কেঁদে উঠে জায়ানের বুকের উপর পড়ে যায়। আর তখনই রায়হান রুমে ঢোকে। শ্রাবুকে এভাবে কাঁদতে দেখে সে দৌড়ে এসে শ্রাবুকে শক্ত করে জড়িয়ে ধরে। হয়তো সে বুঝতে পেরেছে কেন শ্রাবু কাঁদছে। তার চোখের কান্নিস বেয়েও দু ফোঁটা উষ্ণ পানি পড়ে যায়। জায়ান সেখান থেকে উঠে চলে যায়। আর যাওয়ার সময় একবার পিছু ফিরে তাকায়। তার ভালোবাসা, তার স্বপ্নের রানী, তার পবিত্র ফুল আর তার বন্ধু নামক ভাইটার দিকে। তাদের আলিঙ্গনে সে মৃদু হেসে সেখান থেকে চলে যায়। ভালোবাসা মরে না, ফিরে আসে নতুনভাবে, নতুন রূপে। কিন্তু জায়ানদের ভালোবাসা কখনো নতুনভাবে, নতুন রূপে ফিরে আসে না, বরং ভয়ঙ্কর রকমের আসক্তি নিয়ে ফিরে আসে। এই যে শ্রাবু আজও কল্পনায় জায়ানকে দেখে কথা বলে, কিন্তু সত্যি কি জায়ান আসে? হয়তো আসে বা হয়তো আসে না। জায়ানরা থাকে শ্রাবুদের মস্তিষ্কে, কল্পনা, ভাবনা সবটা জুড়ে। যারা বলে ভালোবাসা সুন্দর, তাদের কাছে আমার একটা কথা, পেয়ে গেলে সব জিনিসই সুন্দর লাগে। একবার হারিয়ে দেখো তার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। রায়হান কত সহজেই পেয়ে গেল শ্রাবুকে, আর জায়ান নিজের জীবন ত্যাগ করেও শ্রাবুর একটুকু ভালোবাসা পায়নি। আজ থেকে কিছু বছর পর হয়তো সবাই জায়ানকে ভুলে যাবে, কিন্তু জায়ান সে তো কখনোই তার জানেমানকে ভুলতে পারবে না। শ্রাবুর সাথে ছায়ার মতো লাগে থাকবে। জায়ানদের ভালোবাসা ফুরায় না, শুধু ফুরিয়ে যায় জায়ান নামক মানুষগুলো। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।